আমরা আগের ক্লাসে প্রথম বলেছিলাম যে ফেনল একটা আম্লিক পদার্থ। আমরা আম্লিক কেন আমি বলিনি, কিন্তু আম্লিকতার বিক্রিয়া আমরা বলেছিলাম যে ফেনল নীল লিটমাসকে লাল করে, আর ওই দুটো বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল করে, আর যে ধাতু আছে ধাতুর দ্বারা ওর হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, কোশ্চেনটাই লিখে নাও যে ফেনল আম্লিক ব্যাখ্যা করো। ফেনল আম্লিক ব্যাখ্যা করো, এটা হচ্ছে কোশ্চেন, যে ফেনল আম্লিক ব্যাখ্যা করো। দেখো এই ফেনল থেকে H+ আয়ন মুক্ত হলো, যে আয়নটা তৈরি হলো এইটাকে বলে ফেনক্সাইড আয়ন বা ফেনেট আয়ন। এই ফেনেট আয়নটা করে কি, দেখো রেজোন্যান্স করতে পারে। মাইনাস থেকে অ্যারো দিলে মানে বন্ড তৈরি হলো, ডবল বন্ড থেকে মানে বন্ড ভেঙে গেল, এটা হচ্ছে রেজোন্যান্স করতে পারে। যদি প্রশ্ন করে যে ফেনল আম্লিক ব্যাখ্যা করো, তোমরা কি লিখবে? যে ফেনল থেকে, আমি বোর্ডে যেটা লিখেছি, ফেনল থেকে H+ আয়ন মুক্ত হওয়ার পর যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয়, ফেনল থেকে H+ আয়ন মুক্ত হওয়ার পর যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন হয় তা রেজোন্যান্সের মাধ্যমে সুস্থিরতা লাভ করে। এই যে ফেনল থেকে H+ আয়ন উৎপন্ন মুক্ত হলো, হয়ে তৈরি করলো ফেনক্সাইড আয়ন। এই ফেনক্সাইড আয়ন রেজোন্যান্সের মাধ্যমে সুস্থিরতা লাভ করে। তাই ফেনল সহজে H+ আয়ন মুক্ত করতে পারবে, কারণ কোনো বিক্রিয়া ফরওয়ার্ডের দিকে কখন যাবে, ফরওয়ার্ডের দিকে যাবে। যদি ফরওয়ার্ডের দিকে গিয়ে যে পদার্থ তৈরি করে যদি স্টেবল হয়, তাহলে ও স্টেবল, কারণ কোনো বিক্রিয়া এমন দিকে যায় না যেদিকে গেলে আনস্টেবল জিনিস তৈরি হয়। তাহলে এই রিয়াকশনটা সামনের দিকে যাবে যদি এই ফেনক্সাইড আয়নটা স্টেবল হয়, কারণ স্টেবল জিনিস যেদিকে তৈরি হবে রিয়াকশন সেদিকে এগোবে। তাহলে এই ফেনক্সাইড আয়নটা যেহেতু স্টেবল রেজোন্যান্সের মাধ্যমে, তাই ফেনল থেকে সহজে কোন আয়ন মুক্ত হতে পারে, H+ আয়ন মুক্ত হতে পারে। আর ফেনল H+ আয়ন মুক্ত করবে, করে যে পদার্থ উৎপন্ন করবে ফেনক্সাইড আয়ন, তার রেজোন্যান্সের মাধ্যমে সুস্থতা লাভ করবে, তাই ফেনল একটা আম্লিক পদার্থ। কারণ সহজে H+ আয়ন মুক্ত করতে পারে, তাই ফেনল আম্লিক। তাহলে ফেনল আম্লিক কেন, এটাই বলবে যে H+ আয়ন মুক্ত, যেটা বললাম। এবার বললো ফেনল আর ইথানল কার আম্লিকতা বেশি। ফেনল যে আম্লিক আমরা জেনে গেলাম, এবার আমরা ইথানলের দিকে তাকাই। কোশ্চেন হচ্ছে ফেনল এবং ইথানল কার অম্লত্ব বেশি। দেখো CH3 CH2 OH। আচ্ছা, যদি H+ আয়ন মুক্ত করে হবে CH3 CH2O- আর হবে H+, CH3 CH2O- আর হবে H+। তাহলে ফেনল থেকে, এই অ্যালকোহল থেকে H+ আয়ন মুক্ত হওয়ার পর এখানে যে আয়নটা তৈরি হয়েছে, আয়নটাকে বলে অ্যালকক্সাইড আয়ন। এই অ্যালকক্সাইড আয়নটা লক্ষ্য করো, এখানে দেখো রেজোন্যান্সের একটা শর্ত হচ্ছে অল্টারনেট সিঙ্গেল বন্ড ডবল বন্ড এগুলো থাকতে হয়, কিন্তু এখানে কোনো ডবল বন্ড নেই, তাহলে এখানে কোনো রেজোন্যান্স হবে না। তাহলে এটাকে বলে ইথক্সাইড আয়ন। তাহলে ইথাইল অ্যালকোহল বা ইথানল থেকে H+ আয়ন মুক্ত হয়ে তৈরি করলো ইথক্সাইড আয়ন। এই ইথক্সাইড আয়নটা কিন্তু রেজোন্যান্স করতে পারে না, ইথক্সাইড আয়নটা কিন্তু সুস্থিরতা লাভ করতে পারে না, যেটা অস্থায়ী আয়ন। সেই জন্য অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল H+ আয়ন সহজে মুক্ত করবে না, কারণ মুক্ত করার পর ইথক্সাইড আয়ন তো আনস্টেবল আয়ন, আনস্টেবল আয়নকে তৈরি করতে চাইবে না। সেই জন্য অ্যালকোহল কিন্তু আম্লিকতা কম, বা অ্যালকোহলকে আমরা প্রশমই বলে দিই, ইথাইল অ্যালকোহল প্রশম পদার্থ। তাই ফেনল আম্লিক, কিন্তু অ্যালকোহল প্রশম। ব্যাখ্যা করো। থার্ড কোশ্চেনটা লিখে নাও। থার্ড কোশ্চেনটা যে ফেনল আর কার্বক্সিলিক অ্যাসিড, ফেনল আর কার্বক্সিলিক অ্যাসিড কার অম্লত্ব বেশি এবং কেন? ফেনল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার অম্লত্ব বেশি? আচ্ছা, ফেনল তো আমি লিখলাম, এবার কার্বক্সিলিক অ্যাসিড আমি লিখছি। এই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। H+ মুক্ত করার পর তৈরি হলে এটাকে বলে কার্বক্সিলেট আয়ন। এই কার্বক্সিলেট আয়নটা রেজোন্যান্সের মাধ্যমে সুস্থিরতা লাভ করে।
তাহলে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড H+ আয়ন মুক্ত করলো, করে তৈরি করলো কার্বক্সিলেট আয়ন। এই কার্বক্সিলেট আয়নটা কিন্তু রেজোন্যান্স করতে পারে, তাহলে রেজোন্যান্স করা বলে এও সুস্থির, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো ফেনল আর কার্বক্সিল এও H+ আয়ন মুক্ত করে ফেনক্সাইড আয়ন করে, এই রেজোন্যান্সের মধ্যে সুস্থির হয়। কার্বক্সিলিক অ্যাসিডও H+ আয়ন মুক্ত করার পর তৈরি করবে কার্বক্সিলেট আয়ন, যেটাও রেজোন্যান্সের মাধ্যমে সুস্থির হবে, তাই দুজনেই অ্যাসিড। কিন্তু আমার কাছে প্রশ্ন দিয়েছে এই দুজনের মধ্যে কার অম্লত্ব বেশি, আমাকে ব্যাখ্যা করতে হবে। একটা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে যে কোনো অ্যাসিড, আমরা জানি অ্যাসিডের কনজুগেট বেস যাকে বলে অনুবন্ধী ক্ষারক, কোনো অ্যাসিড থেকে H+ আয়ন মুক্ত হওয়ার পর যে পদার্থ উৎপন্ন হয় তাকে ওই অ্যাসিডের আমরা অনুবন্ধী ক্ষারক বলি বা কনজুগেট বেস বলি। কি বললাম? কোনো অ্যাসিড থেকে H+ আয়ন মুক্ত হওয়ার পর যে পদার্থটা উৎপন্ন হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। তাহলে এটা হচ্ছে কনজুগেট বেস, এটা হচ্ছে ফেনলের কনজুগেট বেস, আর এইটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কনজুগেট বেস। আর আরেকটা কথা হচ্ছে যে কোনো অ্যাসিডের কনজুগেট বেস যত স্টেবল হয় সেই অ্যাসিডের অম্লত্ব তত বেশি। কোনো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক যত স্টেবল হবে সেই অ্যাসিডের অম্লত্ব তত বেশি হবে। তাহলে এটা একটা অ্যাসিড, এটা তার অনুবন্ধী ক্ষারক, এটা অ্যাসিড অনুবন্ধী ক্ষারক। এই দুটো কনজুগেট বেসের মধ্যে যে কনজুগেট বেসটা বেশি স্টেবল হবে, ওই কনজুগেট বেস যে অ্যাসিড থেকে এসছে সেই অ্যাসিডের অম্লত্ব বেশি হবে। বোঝা গেল? কোনো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক যত স্টেবল হবে সেই অ্যাসিডের অম্লত্ব তত বেশি হবে। তো এবার আমাকে দেখতে হবে এটা কনজুগেট বেস, এটা কনজুগেট বেস, এই দুটো কনজুগেট বেসের মধ্যে কোন কনজুগেট বেসটা বেশি স্টেবল। এই যদি বেশি স্টেবল হয় তাহলে বলো ফেনলের অম্লত্ব বেশি, কারণ স্টেবিলাইজেশন হলো বিক্রিয়া তত বেশি ফরওয়ার্ডের দিকে যাবে। আর এই যদি স্টেবল বেশি হয় তাহলে বলবো এর অম্লত্ব বেশি হবে। এবার প্রশ্ন এই দুটোর মধ্যে কার বেশি? দেখো ফেনলের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5 পাঁচটা রেজোন্যান্স হয়েছে ফেনক্সাইড আয়ন বা ফেনেট আয়নের ক্ষেত্রে। রেজোন্যান্সের একটা রুলস মাথায় রাখতে হবে যে রেজোন্যান্স গঠনের মধ্যে তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলতে ঋণাত্মক আধান আর কম ইলেকট্রোনেগেটিভ মৌলতে ধনাত্মক আধান, এই যদি থাকে তাহলে স্টেবল রেজোন্যান্স হয়। তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলতে ঋণাত্মক আধান থাকতে হবে, তাহলে স্টেবিলিটি একটা শর্ত। দেখো এই পাঁচটা গঠনের মধ্যে এই প্রথম গঠন আর লাস্ট গঠন, এই দুটো গঠনে তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল অক্সিজেনের মাথায় ঋণাত্মক আধান আছে। আর বাকি যে তিনটে গঠন আছে এই তিনটে গঠনে কম ইলেকট্রোনেগেটিভ মৌল কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে। বলো এখানে কার্বন আছে, এই কার্বন নেগেটিভ, সেকেন্ড গঠনে এই নিচে কার্বন আছে, কার্বন নেগেটিভ, থার্ড গঠনে এখানে নেগেটিভ। তাহলে পাঁচটার মধ্যে দুটো মাত্র গঠনে 50% কম গঠনে তীব্র নেগেটিভ মৌল অক্সিজেনের মাইনাস চার্জ আছে, আর বাকিদের মধ্যে কম ইলেকট্রোনেগেটিভ মৌল কার্বনের নেগেটিভ চার্জ হয়ে গেছে। কার্বক্সিলিক অ্যাসিডে দেখি, কার্বক্সিলিক অ্যাসিডে দেখো দুটো রেজোন্যান্স গঠন পাওয়া গেছে কার্বক্সিলেট আয়নের, এবং দুটো রেজোন্যান্স গঠনেই অক্সিজেন পরমাণুতে ঋণাত্মক আধান আছে। দেখো তীব্র নেগেটিভ অক্সিজেন, কার্বনে নেই কোনো আধান ঋণাত্মক আধান। তাহলে আমি কি বলেছিলাম? তীব্র নেগেটিভ মৌলতে যদি ঋণাত্মক আধান থাকে রেজোন্যান্সগুলো স্টেবল। তাহলে কার্বক্সিলেট আয়নের রেজোন্যান্সে দেখা যাচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌলর মাথাতেই নেগেটিভ চার্জ আছে, কিন্তু কম ইলেকট্রোনেগেটিভ মৌলতে কোনো নেগেটিভ চার্জ নেই। তার মানে এই কার্বক্সিলিক আয়নের রেজোন্যান্স স্টেবিলিটি ফেনক্সাইড আয়নের রেজোন্যান্স স্টেবিলিটির থেকে বেশি হয়। আর যেহেতু এর রেজোন্যান্স স্টেবিলিটি বেশি, তাই এটা যে অ্যাসিড থেকে, আমি শুরুতে বলে দিয়েছি কোনো অ্যাসিডের কনজুগেট বেস যত স্টেবল হয় সে অ্যাসিডের অম্লত্ব বেশি। তাহলে এই কনজুগেট বেসের থেকে এই কনজুগেট বেস বেশি স্টেবল। তাহলে এই কনজুগেট বেস যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের কনজুগেট বেস, তাহলে ফেনলের থেকে কার্বক্সিলিক অ্যাসিডের অম্লত্ব বেশি হবে। রেজোন্যান্সগুলো পারলে পরীক্ষায় করে দিতে হবে, নাহলে আমি কথাগুলো যে বললাম যে কার মধ্যে দুটো আছে কার মধ্যে সবগুলো আছে, আমাকে দেখাতে পারলে ভালো। রেজোন্যান্স করতে হবে, এই রেজোন্যান্সগুলো কিছু করার নেই। তাহলে ফেনল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার অম্লত্ব বেশি? কার্বক্সিলিক অ্যাসিডের অম্লত্ব কিন্তু বেশি, মাথায় রাখতে হবে। পরের কোশ্চেনটা, ফেনল কার্বনেট বা বাইকার্বনেট লবণ থেকে CO2 গ্যাস মুক্ত করতে পারে না। ফেনল কার্বনেট বা বাইকার্বনেট লবণ থেকে CO2 গ্যাস মুক্ত করতে পারে না, মুক্ত করতে পারে না ফেনল। দেখো এইটাকে বলে কার্বনিক অ্যাসিড। আমি দুটো লবণ কেছি, সোডিয়াম, একটা হাইড্রোজেন সরাবো, এখানে দুটো হাইড্রোজেন সরাবো,
তাহলে কার্বনিক অ্যাসিডের এই দুটো লবণ হতে মানে হলো সোডিয়াম ধাতু দ্বারা, একটাকে বলে সোডিয়াম বাইকার্বনেট, কার্বনেট, এগুলো কার্বনিক অ্যাসিডের লবণ। এইবার আমি করলাম কি, সোডিয়াম কার্বনেট এর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেটকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করিয়েছে, সোডিয়াম ক্লোরাইড আর কার্বন ডাইঅক্সাইড জল, এই কার্বন ডাইঅক্সাইড আর জল এই দুটো মানে কিন্তু অ্যাকচুয়ালি কার্বনিক অ্যাসিড। এখন কার্বনিক অ্যাসিড আনস্টেবল, দুস্থিত পদার্থ, তাই ও ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বার করে দেয় নিজে থেকে। কার্বনিক অ্যাসিড অস্থায়ী অ্যাসিড, ও ভেঙে কার্বন ডাইঅক্সাইড বার করে দেয়। তাহলে এটা কার্বনেট লবণ। কার্বনেট লবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে বুদবুদের আকারে আমি CO2 পেয়ে গেলাম। অথচ এর সঙ্গে আমি ফেনল যোগ করলাম, কোনো রিয়াকশন হলো না, নো রিয়াকশন। তাহলে প্রশ্ন, ফেনল কেন কার্বনেট লবণের থেকে CO2 বার করতে পারলো না, অ্যাসিডিক কেন পারলো? কারণটা হচ্ছে যে একটা নিয়ম মনে রাখবে তোমরা, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিড দুটোর মধ্যে তীব্র অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অবশ্যই তীব্র মৃদু অ্যাসিড। তাহলে কোনো তীব্র অ্যাসিড কোনো মৃদু অ্যাসিডের লবণ থেকে ওই অ্যাসিডটাকে মুক্ত, দেখো এই দুটোর যোগফল মানে কার্বনিক অ্যাসিড। তাহলে কি বললাম, এটা কোন অ্যাসিডের লবণ? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড হাইড্রোক্লোরিকের থেকে এটা মৃদু অ্যাসিড। তাহলে কোনো তীব্র অ্যাসিড তার থেকে কোনো মৃদু অ্যাসিডের লবণ থেকে ওই অ্যাসিডটাকে তৈরি করে দিতে পারে। তাহলে তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিডের লবণ থেকে অ্যাসিড বার করতে পারে। ফেনল এখান থেকে কার্বনিক অ্যাসিড পারে না, বা কার্বনিক অ্যাসিড যদি তৈরি করতে পারতো তাহলে কার্বনিক অ্যাসিড বেরিয়ে আসতো, পারে না। কেন পারে না? কারণ কার্বনিক অ্যাসিড থেকে ফেনল মৃদু অ্যাসিড। যেহেতু কার্বনিক অ্যাসিডের থেকে ফেনল মৃদু অ্যাসিড, ওই জন্য ফেনল কার্বনিক অ্যাসিডের লবণ থেকে CO2কে মুক্ত করতে পারে না। ফেনল কার্বনিক অ্যাসিড অপেক্ষা মৃদু অ্যাসিড, সেই জন্য ফেনল কার্বনিক অ্যাসিডের লবণ থেকে CO2কে মুক্ত করতে পারে না। অ্যাসিটিক অ্যাসিড পারবে, কারণ অ্যাসিটিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের থেকে তীব্র অ্যাসিড। তাহলে যারা তীব্র অ্যাসিড, তাহলে বলবো কেন পারে না? বলবো কার্বনিক সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট এই লবণগুলো হচ্ছে কার্বনিক অ্যাসিডের লবণ, আর কার্বনিক অ্যাসিডের অপেক্ষা যেহেতু ফেনল মৃদু অ্যাসিড, ওই জন্য ফেনল কার্বনিক অ্যাসিডের লবণ থেকে CO2 গ্যাসকে মুক্ত করতে পারে না। এই তোমার অ্যান্সার হবে। এইটা গেল আম্লিকতার বিক্রিয়া। পরেরটা লিখবে অ্যাসাইলেশন বা অ্যাসিটাইলও বলতে পারো, কারণ CH3 থাকলে তাকে অ্যাসিটাইল বলে। অ্যাসাইলেশন, আগেরগুলো গেল সব অম্লত্ব সম্বন্ধে। অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন মানে এক্ষেত্রে বলতে পারি ফেনলের মধ্যে অ্যাসাইল গ্রুপের প্রবেশ, তাকে বলা হয় অ্যাসাইলেশন। ফেনলের মধ্যে অ্যাসাইল গ্রুপের প্রবেশ তাকে বলে অ্যাসাইলেশন। তাহলে আমি ফেনল নিলাম, অ্যাসাইল গ্রুপের উৎস হিসাবে আমি নিতে পারি CH3COCl, অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসাইলেটিক অ্যাসিটাইল বলতে পারি। বা আমি আরেকটাও নিতে পারি অ্যাসাইল গ্রুপের উৎস হিসেবে, আমি আগেও বলেছিলাম ফেনো অ্যালকোহল পড়ার সময়, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O। এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটাকে বলে। এর মধ্যে দেখো অ্যাসাইল গ্রুপটার অস্তিত্ব আছে। তাহলে অ্যাসাইলেশন মানে ফেনলের মধ্যে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করাবো, তাহলে ফেনল নিলাম। আর অ্যাসাইল গ্রুপ প্রবেশ করাতে গেলে এমন একটা যৌগ লাগবে যার মধ্যে কোন গ্রুপ আছে? অ্যাসাইল গ্রুপ আছে। সেই অ্যাসাইল গ্রুপযুক্ত জৈব যৌগ ধরলাম CH3COCl বা এটা। এই যে অ্যাসাইল গ্রুপটা আছে এটাকে অ্যাসিটাইলও বলা যায়। এ কি করবে? এই গ্রুপটা এসে এখানে যুক্ত হবে, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। আর এখানে আমি নেব পিরিডিন। তাহলে বেঞ্জিন বলয়ের মাথায় কি তৈরি হবে? তৈরি হবে OCOCH3, এর সঙ্গে কি তৈরি হবে? HCl। এখন HCl একটা অ্যাসিড, এই HCl যে অ্যাসিডটা আছে অ্যাসিডটাকে নষ্ট করার জন্য পিরিডিনের মধ্যে একটা ক্ষার দেওয়া হয়েছে। এখন তুমি বলতে পারো এখানে NaOH দেওয়া যেত, NaOH ক্ষার, কিন্তু NaOH দ্বারা এই জিনিসটা আদ্র বিশ্লেষিত হয়ে যায়, বিয়োজিত হয়ে যাবে। CH3COONA তৈরি করে ফেলে, বিয়োজিত হয়ে যাবে NaOH দ্বারা। এই কারণে এক্ষেত্রে পিরিডিনের মতন ক্ষার দেওয়া হয়েছে, কারণ পিরিডিন সহজে একে আদ্র বিশ্লেষণ করতে পারবে না। তাহলে বলো বেঞ্জিন বলয়ের মধ্যে বেঞ্জিন বলছি ফেনলের মধ্যে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করে। এর নাম কিন্তু ফিনাইল অ্যাসিটেট, এটা অ্যাসিটিক অ্যাসিডের স্টার, এটা CH3COOC6H5। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ফিনাইল গ্রুপ প্রবেশ করছে, নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। এখানেও সে একই জিনিস হবে, এই COCH3 প্রবেশ করবে।
ফিনাইল অ্যাসিটেট, আর সঙ্গে তৈরি করবে CH3 COOH, এই CH3 COOH তৈরি হবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। তাহলে এই দুটো বিক্রিয়াকে বলে অ্যাসাইলেশন। অ্যাসাইল গ্রুপ, যেমন অ্যালকোহলের মধ্যে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করা যায়, তেমনই ফেনলের মধ্যে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করা যায়। তাহলে এই বিক্রিয়াগুলোকে বলে অ্যাসাইলেশন বিক্রিয়া। এরপরেরটা লেখো বেনজোইলেশন। বেনজোইলেশন হয়েছে? বেনজোইলেশন, বেনজোইলেশন হচ্ছে বেনজিন বলয়ের মধ্যে বেনজোইল গ্রুপের প্রবেশ। বেনজিন বলয়ের মধ্যে বেনজোইল, ধরো এই গ্রুপটাকে বলে বেনজাইল, বেনজাইল। সি ডবল বন্ড, এই গ্রুপটাকে বলে বেনজোইল। তাহলে একটা হচ্ছে বেনজাইল আর এটাকে বলে বেনজোইল। রিংয়ের মাথায় CH2 বেনজাইল, রিংয়ের মাথায় CO বেনজোইল। এই বেনজোইল গ্রুপটা আমি এভাবেও লিখতে পারি C6H5CO, এটাও বেনজোইল। এই অ্যাসাইল গ্রুপ যদি বেনজোইল ফেনলের মধ্যে প্রবেশ করে তাকে তোমরা বলেছো অ্যাসাইলেশন। তেমনি যদি আমি বেনজোইল গ্রুপটাকে যদি ফেনলের মধ্যে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো বেনজোইলেশন। অ্যাসাইলেশন আর বেনজোইলেশন। তাহলে আমি এখানে কি নিলাম? এখানে আমি একটা ফেনল নিলাম, এই ফেনল। এর সঙ্গে নিলাম C6H5COCl, নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। রিংয়ের মাথায় CH2, এটার সঙ্গে কি C6H5CH2, এটাকে বলে বেনজাইল, এটাকে বলে বেনজোইল। তাহলে এটা যেহেতু বেনজোইল গ্রুপ আছে তাহলে এটাকে আমরা বলতে পারি বেনজোইল ক্লোরাইড। এই বেনজোইল গ্রুপটা কি হয়, এখান থেকে সেখানে প্রবেশ করে। তাহলে তৈরি হলো কি, এই বেনজিন বলয়, এই বেনজিন বলয়ের সঙ্গে হলো O, ও এর সঙ্গে হলো CO, আর COর সঙ্গে হলো C6 আর H5। এইখানে তুমি NaOH এর জলীয় দ্রবণ নিতেই পারো, আর সঙ্গে তৈরি হয়েছে HCl, কারণ এই NaOH দ্রবণ দ্বারা এই বেনজোইল গ্রুপ সহজে আদ্র বিশ্লেষিত হবে না। এই জন্য তুমি এখানে NaOH এর জলীয় দ্রবণ নিতে পারো, কারণ এই অ্যাসিডটা, নাহলে এই অ্যাসিড দ্বারা এটা হাইড্রোলিসিস হয়ে যেতে পারে আবার। সেই কারণে অ্যাসিডটাকে নষ্ট করার জন্য NaOHটা নেওয়া হয়েছে। এর নাম হচ্ছে ফিনাইল, আর এটা বেনজোইক অ্যাসিডের স্টার। এদিকটা বলো C6H5COO, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এখানে একটা H ছিল, সেই Hটার সাথে একটা ফিনাইল গ্রুপ ঢুকেছে, তাই এটার নাম হচ্ছে ফিনাইল বেনজোয়েট, বেনজোইক অ্যাসিডের স্টার ফিনাইল বেনজোয়েট। এই বিক্রিয়াটাকে বলে শর্টেন বাউম্যান বা বুম্যান বিক্রিয়া বলে এটাকে, মনে করো শর্টেন বোম্যান বিক্রিয়া। এই বেনজোইলেশন বিক্রিয়া, বেনজোইলেশন বিক্রিয়াটাকে বলে শর্টেন বোম্যান বিক্রিয়া। ঠিক আছে? তাহলে অ্যাসিডেশন হলো আর বেনজোইলেশন হলো। আর তার আগে আমরা পড়লাম আম্লিকতা বিক্রিয়া। এরপরেরটা লেখো ফেনলের সঙ্গে জিঙ্ক চূর্ণের বিক্রিয়া। পরেরটা, এই ফেনল এর সঙ্গে জিঙ্ক চূর্ণ মিশিয়ে হিট করবে। জিঙ্ক করবে, এখান থেকে শুধু অক্সিজেনটাকে বার করে নেবে, তাহলে বেনজিন তৈরি হবে আর সঙ্গে তৈরি হবে ZNO। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলো, C6H5OH, তার সঙ্গে জিঙ্ক দিয়েছে, জিঙ্ক এখান থেকে বের করে নিলে C6H5 ছিল, আর Hটা জুড়ে গেলে হবে C6 আর H6, দেখো বেনজিন হয়ে গেছে। তাহলে এই যে বিক্রিয়াটা বললাম, এই বিক্রিয়াটা এইভাবে মনে রাখবে যে বেনজিন বলয় থেকে OH গ্রুপ অপসারণ। আমরা একটু আগে শিখেছিলাম ওই স্যালিসাইলিক অ্যাসিড থেকে বেনজিন বলয় থেকে COOH গ্রুপ অপসারণ। বেনজিন বলয় থেকে COOH গ্রুপ অপসারিত করতে গেলে আমাদের সোডা লাইম দিয়ে হিট করতে হবে। বেনজিন বলয় থেকে COOH অপসারিত করতে গেলে আমাদের সোডা লাইম মিশিয়ে হিট করতে হবে। আর বেনজিন বলয় থেকে যদি
OH অপসারিত করতে হয় তাহলে আমাদের জিঙ্ক চূর্ণ মিশিয়ে হিট করতে হবে, করলে সেখান থেকে OH অপসারিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে করে রেখো। পরেরটা, ফেনলের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া। ফেরিক ক্লোরাইড সংকেত হচ্ছে FeCl3। এই ফেনল এর সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া FeCl3, খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ফেরিক ক্লোরাইডের, এবং এটা বলবে এটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া। ফেনলের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া, এটা বলতে হবে তোমাকে ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া বলে এটাকে। ফেনলের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা যে প্রোডাক্টটা একটা জটিল আয়ন তৈরি হবে, তবে একটু রাফে করে দিচ্ছি। দেখো, ফেনল লাগবে 6 অণু, এই বিক্রিয়াটা হতে গেলে 6 অণু ফেনল লাগে। দেখো এই যে 6 অণু ফেনল, তোমরা জানো ফেনল আম্লিক, ফেনল আয়নিত তৈরি করে ফেনক্সাইড আয়ন, আর সঙ্গে তৈরি হবে H+ আয়ন। 6টা আর 6টা, কারণ 6টা ফেনল নিয়েছো, তাহলে 6টা ফেনল যদি থাকে তাহলে এটাও 6টা পাবো, এটাও 6টা পাবো। আর এর সঙ্গে কি দেখো, এর সঙ্গে আমি নেবো ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইড ভাঙলে Fe3+ হবে আর 3Cl- হবে। এই এর প্লাস্টার মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এই প্লাস্টার মাইনাসের যুক্ত হলে কি হবে, আমি এখানে লিখছি দেখো Fe, এটা হচ্ছে C6H5O, এখানে আমি লিখছি O C6H5, 6টা দিয়ে দিলাম। লক্ষ্য করো আয়রন আছে একটা, আর এই গ্রুপ আছে 6টা, দিয়ে দিলাম 6টা। এখন এই আয়রনের মাথায় আছে 3টে প্লাস, আর এই 6টার মাথায় আছে 6টা মাইনাস, তাহলে 3টে প্লাস আর 6টা মাইনাস, তাহলে 3টে প্লাস এর ভেতর থেকে 3টে মাইনাসকে প্রশমিত করে দিল, আর পরে থাকবো 3টে মাইনাস, তাহলে মাথায় লিখবো 3-। সঙ্গে এই 3টে Cl-, 3টে এর মধ্যে H+ এর সঙ্গে যুক্ত হবে, তাহলে তৈরি হবে 3HCl, আর সঙ্গে তৈরি হবে 3টে H+। এর কালারটা হচ্ছে ভায়োলেট বা বেগুনি কালার, তাহলে বেগুনি বর্ণের একটা জটিল আয়ন তৈরি হবে এখানে। ঠিক আছে, কি বললাম? আর এই জটিল আয়নটার নাম হবে, দেখো আমরা যখন জটিল আয়নের নামকরণ করেছিলাম, দেখো এটা হচ্ছে এটা ধরো জটিল আয়ন যদি হয়, এটা কেন্দ্র ধাতব আয়ন আর এটা লিগ্যান্ড। লিগ্যান্ডটা দেখো নেগেটিভ লিগ্যান্ড, আর নেগেটিভ লিগ্যান্ডের নামের শেষে আমরা ওকার বসিয়েছিলাম। 6টা লিগ্যান্ড আছে, তাহলে ফেনক্সাইড, এটাকে ফেনক্সাইড বলে। ফেনক্সাইডটা যদি নেগেটিভ লিগ্যান্ড যেহেতু নেগেটিভ নামের শেষে ওকার বসে, তাহলে ফেনক্সিডো, তাহলে এখানে হবে হেক্সা ফেনক্সাইড থেকে ফেনক্সিডো, এটা ওকার করে দিলাম, হেক্সা ফেনক্সিডো। ফেরেট, ফেরেট হয়েছে। আচ্ছা, জটিল আয়নটা যদি অ্যানায়ন হয়, তাহলে কেন্দ্রীয় ধাতব আয়নের নামের শেষে এট কথাটা যুক্ত করতে, তাহলে ফেরাম থেকে আমি বলেছি ফেরেট। আয়রনের এখানে জারণ সংখ্যা দেখো, এই যে 3, এই যে 3 রোমান 3 আয়ন, এই হচ্ছে নাম। তাহলে হেক্সা ফেনক্সিডো ফেরেট 3 আয়ন, বেগুনি বর্ণের একটা জটিল আয়ন তৈরি হয়। এই বিক্রিয়া দ্বারা আমরা ফেনলকে শনাক্ত করতে পারি। বিক্রিয়াটা যথেষ্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা ফেনলের শনাক্তকরণ বিক্রিয়া, এটা ভালো করে রেখে দিও যে ফেনলকে কিভাবে শনাক্ত করা যায়, এই বিক্রিয়াটা এটা ভালো করে রেখে দিও। পরেরটা, হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন মানে হ্যালোজেনের প্রবেশ। আমি আগে 3টে রিঅ্যাকশন লিখছি, দেখো। ব্রোমিন আর জল দিলাম, এই দেখো ব্রোমিন জল দিলাম, 3টে ব্রোমিন প্রবেশ করলো। যেহেতু ফেনল অর্থপ্যারা,
ফেনল অর্থপ্যারা নির্দেশক, আমরা 11 অনেক আলোচনা করেছি অর্থপ্যারা আর মেটা নির্দেশক নিয়ে। যেহেতু ফেনল অর্থপ্যারা নির্দেশক, তাহলে ব্রোমিন জল দিলে ব্রোমিনটা একবার অর্থে আর প্যারায় একসঙ্গে 3টে ঢুকেছে, এটা একসঙ্গে 3টে ঢুকেছে, এটা একবার অর্থে একবার প্যারায় ঢুকেছে। প্রথম প্রশ্ন, যে টলোইনে যখন করেছিলাম, দেখো এই টলোইনে যখন করেছিলাম তখন কিন্তু একটা করে ক্লোরিন ঢুকেছিল বা ব্রোমিন ঢুকেছিল। এই টলোইনে একবার অর্থে ঢুকেছিল আর একবার প্যারায় ঢুকেছিল। এবার প্রশ্ন, তাহলে ফেনলে কেন 3টে ঢুকলো ব্রোমিন জল দিলে? কারণ এই যে ফেনল, যেই আমি জল দেবো, জল একটা পোলার দ্রাবক, ফেনল হয় কি পোলার দ্রাবকে আয়নিত হয়ে তৈরি করে ফেনক্সাইড আয়ন। আর এই ফেনক্সাইড আয়নের রেজোন্যান্স ক্ষমতা প্রচুর বেশি, আর রেজোন্যান্স ক্ষমতা অনেক বেশি হওয়ার জন্য কি করে, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব অনেক অনেক বাড়িয়ে দেয়। আর যেহেতু অর্থ প্যারায় অনেক ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, ওই জন্য একসঙ্গে 3টে প্রবেশ করে। তাহলে জলীয় দ্রবণে ফেনলের সক্রিয়তা বেড়ে যায়। ফেনল যে রেজোন্যান্স ক্ষমতা যা, এটা ফেনক্সাইড আয়ন, তার রেজোন্যান্স ক্ষমতা অনেক বেশি। কারণ ফেনল থেকে যদি রেজোন্যান্স করো তাহলে অক্সিজেন পরমাণুতে প্লাস চার্জ হয়ে যাবে। ফেনক্সাইড আয়নে যদি রেজোন্যান্স করো, অক্সিজেন আয়নটা প্রসম হয়ে যাবে, কারণ মাইনাসটা চলে এলে প্লাস হবে না, প্রসম হয়ে যাবে। কিন্তু নেগেটিভ মৌলতে পজিটিভ চার্জ রেজোন্যান্সটা খুব একটা ভালো রেজোন্যান্স না, তাই দেখা যায় ফেনলের রেজোন্যান্স অপেক্ষা রেজোন্যান্স অনেক বেশি। তাহলে জলীয় দ্রবণে ফেনলের সক্রিয়তা বেড়ে যায়। কেন বেড়ে যায়? ফেনল আয়নিত হয়ে তৈরি করে ফেনক্সাইড আয়ন, আর ফেনক্সাইড আয়ন রেজোন্যান্স করে অর্থপ্যারা ইলেকট্রন ঘনত্ব অনেক বাড়িয়ে দেয়, ওই জন্য 3টে। তাহলে এটাও 3টে। এটার নাম হচ্ছে, ধর এটা 1 2 3 4 5 6, 2 4 6 ট্রাইব্রোমোফেনল, ট্রাইক্লোরোফেনল, 2 4 6 ট্রাইক্লোরোফেনল, এদের তৈরি হয় সাদা পদক্ষেপ। তাহলে 2 4 6 ট্রাইব্রোমো বা সাদা পদক্ষেপ, এটাও ফেনল শক্তি করে। একই কন্ডিশনে আয়োডিন দিলাম, অথচ তুমি দেখো একটা করে প্রবেশ করছে। কারণ হ্যালোজেনদের মধ্যে জানো আয়োডিন আকার সব থেকে বড়, আর আকার বড় হলে স্টেরিক ইনডেন্স খুব বেশি হবে। তো এখানে যদি আরেকটা আয়োডিন দাও, একসঙ্গে এই দুটো আয়োডিন আর ওয়েজ কাছাকাছি থাকার জন্য এখানে স্টেরিক ইনডেন্স অনেক বেড়ে যাবে, যার জন্য একসঙ্গে বেশি আয়োডিন প্রবেশ করতে পারে না। তাই একবার অর্থ প্যারা, যদিও প্যারাটা মুখ্য প্রোডাক্ট, অবশ্যই এখানে স্টেরিক বেশি, এখানে স্টেরিক কম। তাহলে জলীয় দ্রবণে ফেনলের সক্রিয়তা বেড়ে যায়। কেন? ফেনল ফেনক্সাইড আয়নে পরিণত হয়, ফলে রেজোন্যান্স বেড়ে যায়। এই ফেনলের সঙ্গে আর একটা রিয়াকশন লিখছি, দেখো এই ব্রোমিন আর CS2, লক্ষ্য করো, একবার অর্থ দিলে একবার প্যারা দিলে। CS2 এটাকে বলে কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড একটা নন পোলার দ্রাবক। জল যেমন বলেছিলাম পোলার, আমি নন পোলার দ্রাবক কাকে ব্যবহার করতে পারি? কার্বন ডাইসালফাইড পারি, কার্বন টেট্রাক্লোরাইড পারি। তাহলে কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড আর নন পোলার দ্রাবক। আর যেহেতু নন পোলার দ্রাবক, নন পোলার দ্রাবকে ফেনল আয়নিত হবে না, তাহলে এই ফেনল আয়নিত হয়ে ফেনেট আয়ন করতে পারবে না, ফলে রেজোন্যান্স ক্ষমতা একটু কম হবে, তাই একটা করে প্রবেশ করেছে। তাহলে নন পোলার দ্রাবকে ফেনলের রেজোন্যান্স ক্ষমতা কম হয় তুলনায়, বা ফেনলের সক্রিয়তা কমে যায়। আর যেহেতু ফেনলের সক্রিয়তা কমে যায়, সেই কারণে কটা করে ফেনল প্রবেশ করে, এই কটা করে ব্রোমিন প্রবেশ করে, ব্রোমিন বা ক্লোরিন একটা করে। তাহলে জলীয় দ্রবণে ফেনলের সক্রিয়তা বেড়ে যায়, আর যেহেতু জল একটা পোলার দ্রাবক, আর নন পোলার দ্রাবকে ফেনলের সক্রিয়তা কমে যায়, সেই কারণে একটা করেই মাত্র ফেনল এই ব্রোমিন প্রবেশ করে। তাহলে তোমাকে যখন পরীক্ষায় কোশ্চেন হবে, তুমি দেখো জলীয় দ্রবণ, আয়োডিনের কিন্তু কোনো ব্যাপার নেই, আয়োডিন কিন্তু যে কোনো কন্ডিশনে একটা করে ঢুকবে, স্টেরিক ইনডেন্স বেশি বলে। আর ক্লোরিন বা ব্রোমিন জলীয় দ্রবণ দিলে একসাথে 3টে ঢুকছে, আর এই দুটো হচ্ছে 2 4 6 ট্রাইব্রোমো বা ট্রাইক্লোরোফেনলের সাদা পদক্ষেপ, এগুলো শনাক্তকরণের জন্য কাজে লাগে। আর এই ক্ষেত্রে যখন CS2 তুমি ব্যবহার করছো, তখন একবার অর্থে ঢুকছে, একবার প্যারায় ঢুকছে ব্রোমিন। আর যেহেতু অর্থ প্যারায় একটা করে ঢুকছে, কারণ নন পোলার দ্রাবকে ব্রোমিনের সক্রিয়তা কমে যায়। তাহলে এই যে ফেনলের যে হ্যালোজিনেশন হলো, তাহলে আমাদের ফেনলের হ্যালোজিনেশনগুলো কিন্তু দেখতে হবে। আর একটা হচ্ছে সালফোনেশন। সালফোনেশন কি হয়? এই ফেনল গাঢ় সালফুরিক অ্যাসিড দাও 20 ডিগ্রি উষ্ণতায়, অর্থ প্রোডাক্টটা মুখ্য প্রোডাক্ট হবে, আর গাঢ় সালফুরিক অ্যাসিড দাও এখানে 100 ডিগ্রি উষ্ণতা করো, প্যারা প্রোডাক্টটা মুখ্য প্রোডাক্ট হবে। এই তাহলে এখানে কি হয়? 20 ডিগ্রি উষ্ণতায় অর্থ প্রোডাক্টটা মুখ্য প্রোডাক্ট হয়, আর 100 ডিগ্রি উষ্ণতায় প্যারা প্রোডাক্টটা মুখ্য প্রোডাক্ট হয়। কেন? কম তাপমাত্রায় দেখো এই OH এর H আর এই O এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড দেখা যায় কম তাপমাত্রায়,
আর যেহেতু কম তাপমাত্রা হাইড্রোজেন বন্ড দেখা যায়, তাহলে হাইড্রোজেন বন্ডের জন্য অর্থটা একটু স্টেবল হয়। যেই তুমি লক্ষ্য করো যেই তাপমাত্রা বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে গেলে স্টেরিক হাইড্রোজেন বন্ড ভেঙে গেল, তখন স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কাছাকাছি থাকতে পারলো না। তাই এখানে দেখো অর্থ প্যারা এটাও হয় এটাও হয়, দুক্ষেত্রেই এ দুটো হয়, এখানে এখানে। কিন্তু 20 ডিগ্রিতে অর্থটা একটু বেশি পাবো, 100 ডিগ্রিতে অর্থটা কম পাবো, প্যারাটা বেশি পাবো। কারণ অর্থটা যেহেতু 100 ডিগ্রিতে হাইড্রোজেন বন্ড ভেঙে গেল, তাহলে হাইড্রোজেন বন্ড না থাকার জন্য এখানে স্টেরিক হিন্ড্রেন্স এটা কাজ করে, তাই প্যারাটা মুখ্য প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমাকে এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আমরা পরের থেকে আলোচনা করবো।